তারেক জিয়া যে নির্দেশনা দিচ্ছে ইসে থেকে লন্ডনে বসে, সেই প্রমাণও তাদের কাছে আছে, সেগুলো প্রমাণ পেয়েছে। সুতরাং এবং শিবির জামাত আমরা উপেক্ষা করে যাব এটা তো কোনো কথাই হতে পারে না। শিবির জামাত আমাদের দেশে ধ্বংসাত্মক রাজনীতি করছে। 1971-এ তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছে না, এটা তো একটা আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান আপনিও দিচ্ছেন স্যার। আমি একটু আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান নাই খালেদ, এটা সকল, এটা হলো বাস্তব। অবশ্যই অবশ্যই, মানে এটা এটি অস্বীকার করা মানে হলো, এটা অস্বীকার করা না, এটি বলা মানে হচ্ছে যে ঝামেলাটা হয়েছে তার থেকে পাশ কাটানো। স্যার আমি একটু আপনার আরেকটা মোটেও না শোনো, এই শিবির জামাতের একমাত্র উদ্দেশ্য দেশকে পাকিস্তান বানানো, দেশে তালেবানির রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা, এটা তো জামাত শিবিরের সাথে তো আমার কথা, জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা তো তারা বলে না, এই যে জামাত শিবিরের এই উদ্দেশ্যের কথা বলে না, এই যে সাধারণ ছাত্রদের শোনো খালেদ, সাধারণ ছাত্রদের ব্যবহার করা হয়েছে, তারা জানতো না, না জেনেই তারা এই জামাত শিবির বিএনপির ফাঁদে পা দিয়েছে, পা দিয়ে এখন কিন্তু তারা বুঝতে পেরেছে, বুঝে তারা পুলিশ যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে গুলি করে তখন পুলিশ জানতো যে আবু সাইদ হচ্ছে জামাত শিবিরের লোক, আন্দোলনকারী, তাই না? না, সেটা আমি কি করে বলবো, আমার কাছে সেই ইনফরমেশন নেই। এখন কথা হলো যে আপনি মনে করেন যে পুলিশের ওই গুলি করাটা ঠিক ছিল? পুলিশের ওই গুলি করাটা না, আমি যেহেতু শোনো, সরকার একটি তদন্ত কমিশন করেছে এবং তদন্ত কমিশনটা কিন্তু সরকারি কর্মকর্তাদের দিয়ে নয়, তদন্ত কমিশন করা হয়েছে একজন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে। সেখানে সবকিছু ভেসে আসবে, সেখানে আমরা সবই দেখতে পাবো। উনি তো তদন্ত করবেন না, উনি সরকারি লোকই ওনাকে তদন্ত করতে সাহায্য করছেন, এবং আপনিও খুব ভালো করে জানেন যে মানে এই জুডিশিয়াল কমিশন কিভাবে গঠিত হয়, কিভাবে তারা কাজ করতে পারে। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল এবং পুলিশ ধরেছিল, এই জন্য যেটি করেছে এটি ঠিক, এই জন্য না আমি জেনারেলি বলছি, পুরো প্রেক্ষিতে বলছি। শুরুটা যখন এরা রাস্তাঘাট মানে প্রথম দুদিন পরে যখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিল, তখন সকলের নিরাপত্তার জন্য, সকলের রাস্তা চলার স্বাধীনতার জন্য পুলিশের অবশ্যই গুলি করা না, পুলিশের অবশ্যই অ্যাকশনে যাওয়ার দরকার ছিল, এবং সেই অর্থে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশের উপর তো আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, এবং এই জন্য দায়ী তাদেরই ক্ষমা চাইতে হবে যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং এই পরিস্থিতি উস্কানি দিয়েছে, তাই না? হ্যাঁ, যারা উস্কানি দিয়েছে, বাতিল করো, অ্যাটর্নি জেনারেলকে বলছেন, আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা, আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন যারা নিজেরাই বলে তুমি কে আমি কে, রাজাকার তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তুমি কে আমি কে, তারপরে আরো বলেছে যে ইসে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি, এই কথাগুলো যারা বলেছে হ্যাঁ বলেছে, এইটা একটা স্লোগান ছিল। এবং সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে এইখানে এই কোটার সাথে ভারতের সম্পর্কটা কি, তারা ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সবকিছু মিলে এটি অত্যন্ত পরিষ্কার যে এটি মোটেও কোটার বিষয় কোনো বিষয় ছিল না। কোটার যে সাধারণ ছাত্ররা তারা এদের ফাঁদে পা দিয়েছিল তা না বুঝে, এবং যখন দেখলো আপিল বিভাগের রায়ের পরে তারা কিন্তু সবাই যার বিচারপতি চৌধুরী, আমি আপিল বিভাগের রায় এখন বুঝতে পেরেছি যে তাদের চৌধুরী আমি আপিল বিভাগের রায় আমি একটু বোঝার জন্য এইসব লোক। হ্যাঁ, বিচারপতি চৌধুরী আমার একটু বোঝার জন্য যে তাইলে দেখা যাচ্ছে যে সরকার প্রথম থেকেই কোটা বাতিলের পক্ষেই ছিল, মানে এবং আন্দোলনকারীরা যা চেয়েছিল তাই প্রমাণিত, এটা প্রমাণিত এবং ডকুমেন্টেড। ডকুমেন্ট তাই বলছে। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী যা কিছু বলেছিলেন তাদের বক্তব্য খালেদ শোনো, তারা কিন্তু কেউ বলেনি যে কোটার পক্ষে। সবচেয়ে বড় কথা অ্যাপিলের ডিভিশনে কি ডকুমেন্ট গেল সেটাই তো আমরা দেখবো, এবং তারা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেনি। আপনি কিন্তু ছোট জিনিস ওভারলুক করছেন মাই লর্ড। আপনি কি দেখছেন যে অ্যাপিলের ডিভিশনের কাছে যে কাগজটা গেছে, সেই কাগজটা গেছে আন্দোলনের ৪র্থ দিনের মাথায়, অন্তত 25 জন মানুষ মারা যাওয়ার পরে অ্যাপিলের ডিভিশন সেই কাগজ তৈরি করা হয়েছে। না শোনো,
আপনাকে ডেটটা বলেন, আমি মিলাই দেখি। আপনি ডেটটা বলেন। প্রথম দিনে এই ঘটনা ঘটার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার বলেছিল যে 2 জন লোক মারা গেছে, যেটি একেবারে নেহায়েত একটা মিথ্যাচার জনিত ছিল। আপনি আমাকে টাইমলাইনটা বলবেন, সরকার কবে এই কেবিনেটটা তৈরি করছিল এপিলেট ডিভিশনে দেওয়ার জন্য, যে আমরা কোটা চাই না? এই ক্যাবিনেট তৈরি করেছে হাইকোর্টের রায় হওয়ার সাথে সাথে 4 জুন। এই মুহূর্তে আমাকে দেখতে হবে। হ্যাঁ, সাথে সাথে হাইকোর্টের রায় হওয়ার সাথে সাথেই তারা ক্যাবিনেট দিয়েছে। হ্যাঁ, এই প্রথম দিন এবং সেদিনই কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছে। জাসির চৌধুরী আমি আদালতের রায় নিয়ে জাসির চৌধুরী আমি আদালতের রায় নিয়ে আসবো। অ্যাপিলেট ডিভিশনে গেছে জাসির চৌধুরী আমি আদালতের রায় নিয়ে এসে জাসির চৌধুরী আমি আদালতের রায় নিয়ে আসবো। এখানে ওবায়দুল কাদের সাহেব হাইকোর্টে যায়নি বা অন্য কেউ যায়নি। আমরা একটু প্রফেসর চৌধুরীর কাছে যাই। প্রফেসর চৌধুরী, একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আন্দোলনটা সম্পর্কে এবং আন্দোলনের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা সমর্থন করেছেন, যারা রাজপথে নেমেছেন বা যারা দূর থেকে এটি দেখেছেন, তাদের অনেকের মধ্যে অনেক ধরনের ধারণা আছে। কেউ বলছেন যে ছাত্রদের এই কোটার আন্দোলনটাকে আসলে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়াটা বা এটাকে করা এটা আসলে ঠিক হয় নাই। কেউ বলেছেন যে তারা নিজেরা আসলে আন্দোলনে ইনভলভ হন নাই, কিন্তু কোমলমতি শিশুদেরকে একদম সামনে ঠেলে দিয়েছেন। তারা হয়তো আশা করেছেন যে তারা মারা যাবে, আমরা এসে ক্রিমটা খাবো। কেউ নিরাপদে থেকে অনেক জ্বালাময়ী কথা বলেছেন, যাতে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? অনেকে সাংবাদিক এবং শিক্ষকদের ভূমিকা আসলে কি হওয়া উচিত সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। স্যার, আপনি নিজেও দেখেছেন, আপনি যদি একটু আপনার মতটা একটু বলতেন। প্রফেসর চৌধুরী। প্রথম বিষয় খালেদ, এই বোঝাই যাচ্ছে জাস্টিস চৌধুরী এবং আমি খুব ভিন্ন ভিন্ন বাংলাদেশের অভিজ্ঞতার মধ্যে আছি, সেটা তো কিছু করবার নেই। প্রায়শই আপনার সরকারি প্রেস নোটের মতো করে মানে কথা বলতে থাকলে সংলাপ খুব মুশকিলে দাঁড়ায় আর কি। সেই হতাশা সমেতই বলছি যেটা, সেটা হলো যে এই ধরনের কোমলমতি শিক্ষার্থী, তারপরে তাদেরকে পরিচালনা, আপনি নতুন শুনছেন না খালেদ, নতুন শুনছেন না বলতে বোঝাচ্ছি যে গণজাগরণ মঞ্চের উত্থানের পর থেকে সড়ক আন্দোলনের দূরত্ব প্রায় 5 বছর। সড়ক আন্দোলনের ওই একই বছরে কোটা আন্দোলন আবার হলো, এরপরে করোনার এটা বাদ দিলে গত যদি 10 বছর 12 বছরের একটা টাইম লাইনে, যদিও কিনা জাস্টিস চৌধুরী হয়তো স্বাধীনতার পরের কোনো উদাহরণই রাখতে বোধহয় চাইছিলেন না, কিন্তু এগুলো তো আমাদের টাটকা উদাহরণ রাখতে হবে। তো এইখানে আপনি এই কোমলমতি শিক্ষার্থী যখন কিনা 7-8 বাচ্চারা নিরাপদ সড়কের জন্য নামা হলো, আপনার মনে পড়বে যে ওটার ট্রিটমেন্টটা কি ছিল। এখন মুশকিল হচ্ছে আপনার মনে পড়লে চলবে না, আমাদের বন্ধুদের প্রেস নোটের ভাষার সাথে মিল হতে হবে এগুলো। তো ওইখানেও কিন্তু আপনার এই যদি বলেন ক্র্যাকিং, বলাই বাহুল্য, মৃত্যু দিয়ে না, কিন্তু পেটাই অভিযানের ভিডিও ফুটেজগুলো পর্যন্ত আছে, যারা কিনা তখনও খুব নিরাপদ, মানে খুবই আপনার কি বলা যাবে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। তবে অবশ্যই রাস্তাতে নামলেই যদি অশান্তি হিসেবে দেখা হয় তাহলে অন্য হিসেবে। এখন প্রসঙ্গটা হচ্ছে যে কোমলমতি শিক্ষার্থীদের দাবি, এইখানে কতগুলো ট্যাকটিক্যাল সমস্যা আছে খালেদ। ওই যে মরাল হয়ে গেছে রাজনৈতিক শব্দটা। প্রথম বিষয় হচ্ছে যে 52 শিক্ষার্থীদের যে আন্দোলন, যদিও তখন শ্রমিকরাও জড়িত ছিলেন, ভাষা আন্দোলন যেটা হয়, এটা কি রাজনৈতিক আন্দোলন নাকি রাজনৈতিক আন্দোলন? এই নামকরণগুলোতে একটা বিপজ্জনক দিক আছে, আশা করি মানবেন সেটা। আমাকে যদি বলতে বলেন, আমি দাবি উত্থাপনকেই রাজনৈতিক হিসেবে দেখি। এখন চাইলে অবশ্যই একজন মাননীয় বিচারপতি সেটাকে দেখতে পারেন আইনি বা বিচারিক বিষয় হিসেবে, কিন্তু আপনি আমি যখন সাধারণ জনগণ, অর্থাৎ একেবারেই বাসিন্দা, রাষ্ট্র বাসিন্দা, তখন আমাদের দাবি উত্থাপনকে তো রাজনৈতিক হিসেবে দেখার সুযোগ আছে। এখন মুশকিল হচ্ছে যখন কিনা সরকার পক্ষের লোকজন বলেন এর ভিতরে রাজনৈতিক দুরভিসন্ধি ছিল, তখন আসলে তারা ষড়যন্ত্রকে, এখানে রাজনীতি শব্দটাকে ষড়যন্ত্রের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় বা সম্পূরক হিসেবে। তো এটা খুব, আমি কি বুঝাতে পারছি না? একটু সাহায্য হইতো আপনি যদি আরেকটু বলতেন, কারণ হচ্ছে যে আমরা তো 14 তারিখ আন্দোলনটা শুরু করলো, মানে সরি, আন্দোলন তো শুরু হয়েছে আগে। আমি বলতেছি যে তারা 14 জুলাই রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদানের কর্মসূচির ঘোষণার পর থেকে এটি এক ধরনের গতি পেতে শুরু করলো। আমরা কিন্তু 15-16 জুলাইতে কিছু খুন, কিছু হত্যার পরেই আমরা এটিকে দেখতে পেলাম যে এটি আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আর নাই, এটি একটি সরকার বিরোধী আন্দোলন বা শেখ হাসিনার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। মানে আলটিমেটলি জাসির চৌধুরী যা বলছেন সেটি আসলে একটু একটা প্যারালাল ওয়ার্ল্ড থেকে আসা কথা মনে হলো, পরিণতিটা অনেকটা সেদিকেই যায় কিনা বা আমাদের রাজনৈতিক দলগুলো খুব আপনি দেখতে পারেন তাহলে সেভাবে দেখতে পারেন, দেখার সুযোগ আছে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো যে 15 এবং 16 তারিখে সরকার পক্ষ
এই শিক্ষার্থীদের আন্দোলনটাকে ডিল করলেন কিভাবে, মানে যেখানে আমাদের দেখাদেখিগুলো ভিন্ন হতে পারে। আপনি বলেছিলেন, আমার নিজেরও তাই মনে পড়ে, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আসলে এটাকে সামাল দেবার জন্য তার পার্টির কর্মীদেরকে আহ্বান জানান, রাইট, এবং সেটা সামাল দেওয়ার জন্য কিন্তু শব্দটা সামাল ছিল না, শব্দ ছিল মোকাবিলা এবং শব্দ ছিল জবাব দিতে প্রস্তুত। তো বাংলাদেশের রাজনৈতিক ভাষায় জবাব দিতে প্রস্তুত ভাষাটা ট্রান্সলেশন কোনোভাবেই অহিংস না। তো গত অনেক বছর ধরে তো এইটা ছিল হচ্ছে তার 13, 14, 15 তারিখে কোনো একটা তার প্রকাশ্য বক্তৃতা। পরবর্তীতে তিনি কার্যালয়েও সেটা করেন। কিন্তু আপনার মনে পড়বে ওই সময় আপনি জিজ্ঞাসা করেছিলেন যে শিক্ষকদের ভূমিকা নিয়ে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, শিক্ষকদের প্রতিনিধিত্ব করা খুব কঠিন, যেহেতু অন্তত বাংলাদেশে অনেক হাজার শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছেন। আমি 2018 সাল থেকেই শিক্ষার্থীদের এই কোটা আন্দোলনের একজন, আমি চাইছিলাম যে এই কোটা আন্দোলন, কোটা সংস্কারটা হোক। এই কারণে চাইছিলাম, যেটা কিনা ধরুন খুব বিপজ্জনক বলা, প্রথমত কোটার যে ম্যানিপুলেশনগুলো স্থানীয় পর্যায়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বতন্ত্র আলাপ হবে খালেদ, অনুষ্ঠানের সময়সীমাতেও সেটা হেল্প করবে না। কোটা যেভাবে ব্যবহার হচ্ছিল স্থানীয় পর্যায়ে, হ্যাঁ, কিন্তু সেটা যদি বাদও দেই, এখন সংস্কার আন্দোলনটাতে শিক্ষকরা বরাবর দূরে থেকেছেন। আমার সহকর্মীদের এই সমালোচনা করা ছাড়া আমার রাস্তা নেই। তাদের পজিশন যাই হোক না কেন, একটা পেশাবর্গ হিসেবে বাংলাদেশের 40টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা চলমান আন্দোলন নিয়ে কিছু বলবার নেই। এই মানে এটা হয় না খালেদ, মানে ইউ কান্ট বাই ইট, হ্যাঁ, মানে এবং তারা একটা ঊর্ধ্বপদ আকাশে এক পা দিয়ে এবং মাঝে মধ্যে কোনো পদস্থ কর্মকর্তার কাছে গিয়ে বেতন বিষয়ক রিকোয়েস্ট করে, এইটা আসলে একটা পেশাজীবীদের কোনো ইতিহাসও ছিল না এরকম লবে যান। আমার মনে হয় যত চমৎকার বলেছেন।